অবশেষে ইউনূস সরকারের বেইমানির মুখোশ উন্মোচন, ফাঁস হল উপদেষ্টাদের ক্ষমতার কালো অধ্যায়। প্রশাসন দিয়ে যেভাবে ভোট কারচুপিতে সাহায্য করেছে আসিফ নজরুল ও খলিলুর রহমান, থাকছে প্রমাণসহ ভিডিও। এবং সব শেষে দেখবেন শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এবার তারেক রহমানকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সময় যখন কথা বলে তখন তা হয় খুবই ধারালো। আপনাদের সামনে এমন একটি বাস্তব দৃশ্য তুলে ধরব যা দেখলে সহজেই বুঝতে পারবেন বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি আসলে কেমন হয়। ক্ষমতার দম্ভ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন মানুষের চেহারা ঠিক কতটা মলিন হতে পারে তা আজ আমরা সরাসরি দেখব। সংসদ ভবনে তখন নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, চারদিকে এক ধরনের উৎসবের আমেজ। কিন্তু এই উৎসব মুখর পরিবেশের এক কোণে অত্যন্ত জবুথবু হয়ে দাঁড়িয়ে আছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের দুই হেভিওয়েট উপদেষ্টা আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের সামনে দিয়েই বিএনপির প্রতাপশালী নেতারা দাপটের সাথে হেঁটে গেলেন, অথচ কেউ এই উপদেষ্টাদের পাত্তা দেওয়া তো দূরের কথা, একটি শব্দ উচ্চারণ করল না। বেচারা আসিফ নজরুল আর রিজওয়ানা হাসান কেবল অপলক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। ভাবুন তো, কয়েক মাস আগেও যারা এদের স্যালুট দিতে দিতে নুয়ে পড়ত, আজ তারা এদের ছায়া মারাতেও যেন রাজি না। অপমান কি কেবল এখানেই শেষ? মোটেও না। ঠিক একই জায়গায় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একা একা দাঁড়িয়ে মোবাইল টিপছিলেন, যেন নিজেকে আড়াল করতে চাইছেন। ঠিক তখনই পুলিশের একজন সাধারণ সাব ইন্সপেক্টর ভিড় ঠেলে যাওয়ার সময় তাকে অনেকটা ধাক্কা দিয়েই সামনে চলে গেলেন। আহা, কোনো সম্মান নেই, কোনো কদরও নেই। যে পুলিশ কয়েকদিন আগেও স্যার স্যার বলে মুখে ফেনা তুলত, আজ তারা ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। এর মানে খুব পরিষ্কার, বিএনপির কাছে এরা এখন স্রেফ ইউজ অ্যান্ড থ্রো বস্তু। সোজা বাংলায় বলতে গেলে অবহেলিত পচা মাল। এরা শুধু যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কাছেই গুরুত্বহীন হয়েছে তা নয়, সাধারণ জনগণের কাছেও এরা আজ বেইমান হিসেবে পরিচিতি পেয়েছে। অথচ একটু পেছনে ফিরে তাকান, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন দেশের মানুষের মনে তাদের প্রতি কতটা অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা ছিল। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের সবাইকে মানুষ মন থেকে শ্রদ্ধা করত। সবাই ভেবেছিল এরা জুলাই বিপ্লবের সত্যিকারের ত্রাণকর্তা। কিন্তু সেই ভালোবাসায় ফাটল ধরল কেন? কারণ একটাই, ক্ষমতার মোহ, ব্যক্তি স্বার্থ আর বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন বাস্তবায়ন। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই রক্ত ভেজা জমিতে দাঁড়িয়ে নিজেদের আখের গুছিয়েছেন। মানুষ ভেবেছিল তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ে দেবে, কিন্তু তারা গড়ল কেবল নিজেদের ভাগ্যের চাকা। এই পতনের মূল বীজ বপন হয়েছিল গত বছর ডক্টর ইউনূসের সেই বিতর্কিত লন্ডন বৈঠকের মাধ্যমে। লন্ডনের শীতল রুমে বসে যখন পর্দার আড়ালে মাস্টার প্ল্যান সাজানো হলো, তখন থেকেই এ দেশের মানুষ ইউনূস সরকারকে সন্দেহ করতে শুরু করল। সবাই বুঝে গেল এই সরকার আর নিরপেক্ষ নেই, তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে লন্ডনের সেই গোপন বৈঠকে তারা কৌশলে বিক্রি করে দিয়েছে। ছাত্র জনতার সেই মহান বিপ্লবকে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের হাতে ইজারা দিয়েছে। এবার আসুন এক একজন উপদেষ্টার আমলনামা একটু ভালো করে ঘেঁটে দেখি। শুরুতেই আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার কর্মকাণ্ডে এ দেশের মানুষ সবচেয়ে বেশি হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে। তিনি আইনের নামে রীতিমতো প্রহসন চালিয়েছেন। একদিকে তিনি গণহারে আওয়ামী লীগের খুনি আসামিদের জামিন দিয়ে পার পাওয়ার পথ করে দিয়েছেন, অন্যদিকে জামাত শিবিরের মতো তরুণ বিপ্লবীদের পুরনো রাজনৈতিক মামলাগুলো ইচ্ছে করে জিয়ে রেখেছিলেন। জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা তিনি বিন্দুমাত্র মানেননি। তিনি কেবল একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। এসব কারণেই দেশের আপামর জনতা আজ তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। টকশোতে বসে যারা বড় বড় নীতিবাক্য শোনাতেন, ক্ষমতায় বসে তাদের আসল রূপটি আজ সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। আইন উপদেষ্টা যখন বিচার ব্যবস্থা নিয়ে খেলছিলেন, তখন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আসলে কি করছিলেন? দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি আর সিন্ডিকেটের যন্ত্রণায় পিষ্ট, তখন তিনি মেতেছিলেন এলিট শ্রেণীর পরিবেশবাদ নিয়ে। গাড়ির হর্ন বন্ধ করা আর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক নিষিদ্ধ করার মতো ফালতু এবং গুরুত্বহীন আলোচনা নিয়েই তিনি সময় পার করেছেন। রাষ্ট্র সংস্কারের মতো জরুরি ইস্যু বাদ দিয়ে তিনি পড়ে রইলেন পলিথিন আর লোক দেখানো সস্তা চমক নিয়ে। মানুষের মনে তখন প্রশ্ন জেগেছিল, এরা কি আসলেই দেশ চালাতে এসেছে নাকি এনজিও প্রজেক্ট চালাতে এসেছে?
সাধারণ মানুষের পেটে যখন ভাত নেই তখন রিজওয়ানা আপা হর্ন বন্ধের চিন্তায় বিভোর ছিলেন। আর সবচেয়ে বড় বেইমানির ইতিহাস কে রচনা করেছেন জানেন? তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ডক্টর ইউনূসের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হয়েও তিনি আজ সরাসরি বিএনপির মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে বিএনপির বি টিম হিসেবেই কাজ করেছে। খলিল সাহেবরা ভেতরে ভেতরে নির্বাচনের সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করেছেন, আর তার পুরস্কার হিসেবে আজ ক্ষমতার চেয়ারে বসেছেন। এই যে পেছন থেকে দালালি করা, এটাই এদেশের বিপ্লবীদের মনে সবচেয়ে বড় আঘাত দিয়েছে। পুরো ক্যাবিনেটে কি সবাই খারাপ ছিল? না, হিসেব করলে দেখা যায় একমাত্র ফয়জুল কবির খান ছাড়া এই ইউনূস সরকারের একজন উপদেষ্টাও জুলাইয়ের শহীদদের কথা ভাবেননি। ফয়জুল কবির খান তার মন্ত্রণালয়ের কাজগুলো অন্তত চুপচাপ করে গেছেন, কিন্তু বাকিরা কেবল রাজনৈতিক স্টান্টবাজি করেছেন এবং ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখার ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করেছেন। তারা চেয়েছিলেন কেবল একটি বিশেষ পক্ষকে তুষ্ট রাখতে। ইউনূস সরকারের প্রতি মানুষের যেটুকু মায়া অবশিষ্ট ছিল তাও মুছে যায় শহীদ ওসমান হাদির ইস্যুতে। হাদির খুনিদের বিচারের দাবিতে যখন মানুষ রাজপথে নামল, যমুনা ঘেরাও করল, তখন তাদের কথা শোনার বদলে উল্টো মারধর করে সরিয়ে দেওয়া হলো। খুনিদের বিচার না করে উল্টো বিচার প্রার্থীদের পেটানো এবং শেষমেশ একটি নির্লজ্জ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার বিষয়টি এই সরকারকে চরম অজনপ্রিয় করে তুলেছে। মানুষ বুঝে গেছে এরাও আসলে স্বৈরাচারের এক নতুন সংস্করণ। এদের মুখে গণতন্ত্রের বুলি থাকলেও অন্তরে ছিল কেবল ক্ষমতার দম্ভ। যে কোনো সরকার যখন বিদায় নেয় তখন মানুষের মনে কিছুটা হলেও দাগ কাটে বা মায়া তৈরি হয়, কিন্তু ইউনূস সরকার যখন ক্ষমতা ছাড়ল তখন কেউ তাদের জন্য এক ফোঁটা চোখের জলও ফেলল না। চোখের পানি ফেলা তো দূরের কথা, মানুষ উল্টো রাস্তাঘাটে, চায়ের দোকানে আর সোশ্যাল মিডিয়ায় তাদের ধিক্কার দিচ্ছে। বেইমানদের পরিণতি ঠিক এমনই হয়। যে জনগণ একদিন মাথায় তুলে নাচে, বেইমানি করলে সেই জনগণই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করে না। আজ এসআইয়ের ধাক্কা খাওয়া তৌহিদ হোসেন কিংবা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা আসিফ নজরুল রায় তার সবচেয়ে বড় প্রমাণ। বিএনপি আজ এদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলেছে। আসিফ নজরুল কিংবা রিজওয়ানা হাসানরা এখন ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত। এই ঘটনা আগামী দিনের যে কোনো সরকারের জন্য একটি বিশাল শিক্ষা। জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেললে কিংবা শহীদদের রক্তের সাথে বেইমানি করলে দিন শেষে আপনাকেও এমন পচা মাল হয়েই বিদায় নিতে হবে। তখন রিজওয়ানা আর আসিফ নজরুলদের মতো আপনাকেও কেউ পাত্তা দেবে না। যারা গত ১.৫ বছর এসি রুমে বসে জাতির সামনে লম্বা লম্বা নীতিবাক্য আওড়িয়েছেন, তারা এখন একে একে চুপিসারে দেশ ছেড়ে পালাচ্ছেন। খবর নিয়ে দেখুন ইউনূস সাহেবের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব কোথায়। বিএনপি ক্ষমতা পুরোপুরি বুঝে নেওয়ার আগেই তিনি দেশ ছেড়ে সোজা নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লুৎফি সিদ্দিকীও নাকি ইতিমধ্যে দেশ থেকে লাপাত্তা। ক্ষমতা ছাড়ার ৪৮ ঘণ্টা পার হতে না হতেই এই উপদেষ্টারা যেভাবে পালিয়ে যাচ্ছেন তাতে মনে হচ্ছে তারা ভালো করেই জানতেন যে তারা দেশের মানুষের সাথে কী ধরনের বাটপারি করেছেন। অনেকে হয়তো ভাবছেন এরা কি বিএনপির ভয়ে পালাচ্ছেন? উত্তর হলো না, বিএনপির তো এখন সুসময় চলছে, তারা কেন এদের মারতে যাবে? বরং এই সরকার তো ছিল বিএনপিরই সেট আপ করা। উপদেষ্টাদের দেশ ছাড়ার আসল কারণ হলো জনতার পিটুনি খাওয়ার ভয়। তারা খুব ভালো করেই জানেন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করে তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন এবং শহীদ হাদির মতো তরুণদের খুনিদের বাঁচিয়েছেন, তাতে সাধারণ মানুষের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। রাস্তায় নামলে জনগণ যে জুতো পেটা করতে পারে, সেই সাইকোলজিক্যাল ট্রমা থেকেই এখন তারা গোপনে ট্রাভেল ব্যাগ গোছাচ্ছেন। আমাদের কাছে থাকা খবর বলছে খুব শীঘ্রই এই সরকারের বেশ কয়েকজন হাই প্রোফাইল উপদেষ্টা এবং আমলাকে গ্রেফতার করা হতে পারে।